হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নিয়ে চলে এসেছি জননের সাজেশন, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো সেকেন্ড সামেটিভের জন্য যতটা ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট হবে। তাই এখন থেকে যে প্রিপারেশনটা তোমরা করছো সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2027 অবধি কিন্তু কাজে লাগবে। তো ভালো করে এই কটা প্রশ্ন পড়ে নাও। কতগুলো প্রশ্ন দেবো? 50টা, 40টা, 30টা? না, মাত্র 10টা প্রশ্ন। মাত্র 10টা প্রশ্ন যদি তোমরা এই চ্যাপ্টার থেকে পড়ে ফেলো, তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে কোনো স্কুলে কিন্তু পাবে না। এবং এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক যে আজকে আমরা কি কি প্রশ্ন কিন্তু দেখবো, যে প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে চলো সবাই বেশি দেরি না করে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদেরকে বলছে জনন কি এবং জননের প্রয়োজনীয়তা লেখো। এখানে দেখো জননের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, 2 থেকে 3 মার্কসের কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে। এবার জেনারেলি কিন্তু 2 মার্কস দেবে এর জন্য। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে? তারপর বলছে যৌন এবং অযৌন জননের পার্থক্য লেখো। এখানে অবভিয়াসলি কিন্তু আমরা ফার্স্ট পয়েন্টের সংজ্ঞা এড করবো। ঠিক আছে, আর যদি পার্থক্যের আমাদের পয়েন্টগুলো বলে দেয় তাহলে আমরা সেই পয়েন্ট ভিত্তিতে লিখবো। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট এসে কেউ কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে বা শূন্যস্থান পূরণ দিতে পারে যে যৌন জননের একক কি, অযৌন জননের একক কি। তো আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদের যৌন জননের একক হচ্ছে কি, আমাদের জনন কোষ বা গ্যামেট। অর্থাৎ আমি যদি প্রাণীদের ক্ষেত্রে বলি তাহলে পুরুষদের ক্ষেত্রে বলবো শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে কি বলবো? ডিম্বাণু। ঠিক আছে, আর যদি আমি অযৌন জননের কথা বলি তাহলে অযৌন জননের ক্ষেত্রে আমি কি বলবো? তার এককটা হচ্ছে আমাদের রেণু বা স্পোর। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমরা খুবই ভালো করে পড়বে। এটা থেকে কিন্তু তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, যেখানে তোমাদেরকে কিন্তু এর যে 5টা আমাদের বিভাজন মানে 5টা অযৌন জনন পদ্ধতি রয়েছে, সেই 5টা অযৌন জনন পদ্ধতি কিন্তু তোমাদেরকে লিখতে হবে পরপর। ঠিক আছে, আর একটা কথা আমি সবসময় বলবো, লাইফ সায়েন্সে যদি তোমরা সবসময় ছবি অ্যাড করতে পারো তাহলে নাম্বার কাটার জায়গা কিন্তু কমে যাবে। তো ধরো তোমাদের প্রথম আমাদের আসছে হচ্ছে বিভাজন। বিভাজনের মধ্যে দু রকম থাকে, একটা হচ্ছে দ্বিবিভাজন, একটা হচ্ছে বহু বিভাজন। তুমি যদি পারলে যদি অ্যামিবার ওই দ্বিবিভাজনের একদম সোজা একটা ছবি হয়, ওই ছবিটা যদি এঁকে দিতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটার চান্সেস খুব কমে যাবে। তো মোট 5টা আমাদের বিভাজন হয়, সেটা আমাদের কিন্তু 5 নাম্বারের এই বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। খুবই বেশি কিন্তু প্রবাবিলিটি আছে, কারণ আগেরবার কিন্তু যনুক্রম চলে এসেছিল, তাই এবার কিন্তু যনুক্রমের ওই ধাপ করা যে শব্দছক, ওটা কিন্তু আসার চান্সেস কম। বরং এই প্রশ্নটা কিন্তু আসার চান্স বেশি, যেখানে আমাদেরকে বলবে অযৌন জনন পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে। ঠিক আছে, 5টা আছে মোট। প্রথমে আমরা লিখবো বিভাজন, তারপর কর্কোদ্গম, তারপর খণ্ডীভবন, তারপর পুনরুৎপাদন এবং রেণু উৎপাদন। এই কয়েকটা জিনিস আমরা যদি ভালো করে লিখে দিই তাহলেই কিন্তু আমাদের পুরো ফুল মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, তাছাড়া আমাদের ওই প্রত্যেকটা পয়েন্ট, ধরো আমাদের বিভাজন আলাদা করে বলতে পারে যে বিভাজন সম্পর্কে লেখো, বলতে পারে খণ্ডীভবন সম্পর্কে লেখো, তার থেকে এক্সাম্পল আসবে। তাই এটা কিন্তু আমরা 5 মার্কসের জন্য ডিটেলস রেডি করে যাব। এখান থেকে কিন্তু আমাদের 2 মার্কস 3 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু ব্রেকডাউন করে আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপর বলছে রেণুর উদাহরণ দেখো। এখান থেকে কিন্তু স্পোরাঞ্জিয়ে রেণুর সাহায্যে জনন সম্পন্ন করে এরকম একটি উদাহরণ দাও, বা আমাদের এমসিকিউ থাকলে সেখান থেকে অপশন সিলেক্ট করতে হবে, এরকম প্রশ্ন কিন্তু আসবে। তাই এখান থেকে কিন্তু আমাদের রেণুর যতগুলো উদাহরণ রয়েছে, আমার কাছ থেকে যারা পড়েছো বা যারা পড়োনি তারা আমার জাস্ট লেকচারের নোটসে গো থ্রু করবে এবং সেখানে যে কটা এক্সাম্পল দেওয়া আছে কেবল সেই কটা এক্সাম্পল পড়ে ফেলো, আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, ওর বাইরে কোনো প্রশ্ন কোনো স্কুলে আসবে না। ঠিক আছে, আনটিল এন্ড আনলেস তোমাদের পুরো বইয়ের বাইরে থেকে যদি আলাদা করে দেয় তাহলেই কিন্তু সেটা আসতে পারবে, তাছাড়া কিন্তু আসতে পারবে না। কারণ আমি 3-4 রকমের বই কম্পাইলেশন করে কিন্তু আমার নোটস রেডি করি, যে নোটসের মধ্যে তোমরা সমস্ত বইয়ের যে এক্সাম্পলগুলো আছে সেগুলোর একটা সমাহার পেয়ে যাবে। ঠিক আছে, তারপর বলছে সংশ্লেষ পদ্ধতিতে জনন সম্পন্ন করে কে। এটা কিন্তু তোমাদের সাঁতরার যে বই আছে তার কিন্তু ইন্ট্রোডাকশন ফেজটাই দেওয়া থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি কিন্তু পড়িয়েছিলাম এটা, তখনও বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে নিষেক কি। এটাও কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের এরকমও প্রশ্ন আসতে পারে যে একটা পুংগ্যামেট একটা স্ত্রীগ্যামেটের মিলন পদ্ধতি কি নামে পরিচিত, বলে শূন্যস্থান দিয়ে দিল, বা এসে কেউ জিজ্ঞাসা করলো, সেরকম ভাবেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে নিষেক বা ফার্টিলাইজেশন কি জিনিস। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 5টা প্রশ্ন হলো, আর মাত্র 5টা প্রশ্ন কি বলছে? অঙ্গজ জনন কি, এর গুরুত্ব লেখো। অঙ্গজ জনন এবং অঙ্গজ বংশ বিস্তার একই জিনিস কিন্তু। ঠিক আছে, ভেজিটেটিভ প্রোপাগেশন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা ভালো করে পড়বো। তারপর আমাদেরকে বলছে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে উদ্ভিদের যে জনন সেটা উল্লেখ করো। দেখো এর ক্ষেত্রে আমাদের 4টে এক্সাম্পল পড়তে হবে। একটা হচ্ছে পাতা, একটা হচ্ছে কাণ্ড, একটা হচ্ছে মূল, আর একটা হচ্ছে বুলবিল। যে কটা এক্সাম্পল আমি করেছি সে কটা এক্সাম্পল পড়ে যাও, ব্যাস আর কিছু পড়া লাগবে না। এরকম আমাদের 3 মার্কসের প্রশ্ন বলতে পারে যে প্রাকৃতিক অঙ্গজ জননের আমাদের কি উদাহরণ দাও, অথবা তোমাদেরকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করতে পারে যে পাতার সাহায্যে জনন সম্পন্ন করে এমন একটি উদাহরণ দাও। এরকম ভাবে আলাদা করে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে উদ্ভিদের জনন উল্লেখ করো। ঠিক আছে, এটাও একই কথা, যে আমাদেরকে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার আমি কি কি পড়েছিলাম? শাখা কলম, জোড় কলম এবং আমাদের অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাদের মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ। আলাদা করে কিন্তু এগুলো অ্যাগেইন আমাদের আসতে পারে। ঠিক আছে, এবং বেশি চান্সেস কিন্তু এটাই থাকে যে তোমাদেরকে আলাদা করে জোড় কলম কি জিজ্ঞাসা করলো, আলাদা করে জিজ্ঞাসা করলো যে অনুবিস্তারণ কি জিজ্ঞাসা করলো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এরকম বলতে পারে যে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার সম্পর্কে যা জানো লেখো, বলে 3 মার্কস বা 5 মার্কস অ্যালোকেট করে দিল, সেটাও করা
যেতে পারে, অথবা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা করে আমাদেরকে প্রশ্নে আসতে পারে। তাই এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। এখানে আমি পাশে কিন্তু এরকম তারা চিহ্ন দিয়ে দিয়েছি, যত বেশি তারা চিহ্ন থাকবে তত বেশি তোমাদের জন্য কিন্তু সেটা ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এরকম আলাদা আলাদা কিরকম প্রশ্ন আসতে পারে, বলতে পারে আমাকে স্টক এবং শিয়ন কি। তো আমরা জানি যে আমাদের একটা গাছ থাকে কি, যেটা আমি এরকম রাখছি, আর একটা গাছকে আমি তার মধ্যে কিন্তু এরকম ভাবে মিশিয়ে দিই, ঠিক আছে। আমি ভালো করে এক্সপ্লেন করেছিলাম এই জিনিসগুলো। তাহলে যাকে আমি এখানে কি পুঁততে দিচ্ছি সেটাকে আমি কি বলছি, শিয়ন। আর যেটা আমাদের কি মাটির সাথে যুক্ত থাকছে তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলছি হচ্ছে স্টক। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদেরকে ছবির সাহায্যে, দেখো এটা পাশে একটু যদি এরকম ছবি এঁকে দাও, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটার জায়গা থাকবে না। তোমার লেখা যদি একটুও 19-20 থেকেও যায়, তোমার পাশে যদি একটা ছবি আঁকা থাকে, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটার চান্সেস কিন্তু লাইফ সায়েন্সে কমে যাবে, ঠিক আছে। এই ট্রিকটা কিন্তু তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। সবসময় একটু কারচুপি করে দিতে হবে, যে আমার যদি লেখায় 19-20 হয়েও যায়, আমার কিন্তু পাশে একটা ছবি আঁকা আছে, সেই ছবিটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে, সেখানে আমার পয়েন্টিং করা আছে, তাহলে টিচার আমার কিন্তু নাম্বার কাটবে না, ঠিক আছে। তাহলে এটা আমরা বললাম। তারপর গ্রাফটিং কি আলাদা করে জিজ্ঞাসা করতে পারে, গ্রাফটিং মানে কি আমাদের জোড় কলম। কাটিং জিজ্ঞাসা করতে পারে, অর্থাৎ শাখা কলম জিজ্ঞাসা করতে পারে, তাদের উদাহরণ জিজ্ঞাসা করতে পারে, আলাদা করে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে। এই প্রশ্নটা করতে পারে একবীজপত্রী উদ্ভিদের কেন কিন্তু জোড় কলম করা যায় না, কারণ এদের কিন্তু ক্যাম্বিয়াম উপস্থিত থাকে না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বা এরকম এসে কেউ জিজ্ঞাসা করতে পারে, একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম করা যায়, জিজ্ঞাসা করছে হ্যাঁ কি না, এরকম আসতে পারে। সত্য মিথ্যা আসতে পারে, ঠিক আছে। তাহলে এরকম কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। তারপর অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন আমি আলাদা করে লিখে দিয়েছি, কারণ এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। অলমোস্ট 90% স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবেই আসবে, যে আমাদের অনুবিস্তরণ কি বা তার ধাপ লেখো। তাহলে শব্দচিত্রের মাধ্যমে তার ধাপ লিখতে বলে, ঠিক আছে। ভালো করে আমি একদম ছবি সহ তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছিলাম, সেগুলোর ক্ষেত্রে আমি যে ধাপগুলো দেখেছিলাম ওই ধাপগুলো লিখলেই হবে। শব্দচিত্র বা ধরো এরকম শব্দছক এরকম কথাগুলো যখন বলবে, তখন শুধু আমি এরকম ভাবে তীর চিহ্ন তীর চিহ্ন দিয়ে লিখবো, ঠিক আছে। এরকম প্রশ্ন আমাদের এখান থেকে আমাদের আসে, এই যে এই জনন চ্যাপ্টার থেকে একটা জনিক্রম থেকে আসতে পারে, অথবা আমাদের এই মাইক্রোপ্রোপাগেশনের ধাপ বলতে পারে, অথবা তোমাদের অভিব্যক্তি অভিযোজনের যে আমাদের যে ধাপগুলো ছিল ওগুলোর ক্ষেত্রে কিন্তু এই শব্দচিত্র, রেখচিত্র এই শব্দগুলো তোমাদের জন্য ব্যবহার করতে পারে। এর অর্থ কিছুই না, এরকম ভাবে তীর চিহ্ন তীর চিহ্ন দিয়ে তুমি ধাপগুলো দেখিয়ে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপর বলছে এর সুবিধা অসুবিধাগুলো লেখো। তুলনামূলক কম ইম্পর্টেন্ট, কিন্তু কিছু স্কুলে কিন্তু এর সুবিধা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। অসুবিধা জেনারেলি জিজ্ঞাসা করে না, বাট একবার পড়ে নিতে পারো, একদম ইজি জিনিস, ঠিক আছে। নোটসে দেওয়া আছে, যারা আমার কাছ দিয়ে পড়েছো ভালো কথা, একবার নোটসটাকে আরেকবার গো থ্রু করে নিও। আর যারা পড়োনি, আমার জাস্ট টেলিগ্রামে যাবে, সেখানে ফ্রি অফ কস্ট নোটসগুলোকে ডাউনলোড করবে, একবার নোটসটাতে গো থ্রু করবে, যেটা তোমার মনে হবে যে এই জিনিসটা আমার পড়া নেই, সেটা একবার জাস্ট দেখে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। নোটস একদম ইজি ল্যাঙ্গুয়েজে পড়ানো আছে, তোমরা কিন্তু ভালো করে নিজেরা যদি দেখো তাহলেও কিন্তু বুঝতে পারবে। আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে, ডিটেলসে পড়ানো আছে যেমন। তারপর বলছে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। দেখো এটা কিন্তু আমাদের 5 মার্কসের জন্য এই বছর কিন্তু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের 2026 সালে মাধ্যমিকেই কিন্তু চলে এসেছে। আচ্ছা, তাহলে কি কখনো কোয়েশ্চেন রিপিট হতে পারে না? কোয়েশ্চেন কিন্তু হিস্টোরিক্যালি রিপিটেড হয়েছে, ঠিক আছে। হিস্ট্রি যে তোমাদের সাবজেক্ট আছে সেখানেও কিন্তু কিছু কিছু প্রশ্ন 5 মার্কসে রিপিট হয়েছে, ঠিক আছে। তারপর আমাদের যে চোখের ছবি কিন্তু একবার বোধহয় 16 সালে এবং 17 সালে রিপিট হয়েছে, ঠিক আছে। তাই এমন কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই বছর প্রশ্ন চলে এসেছে বলে পরের বছর আসবে না। তো আসার কিন্তু চান্স থাকে, বাট জেনারেলি কিন্তু আমরা জানি যে ট্রেন্ড হিসেবে একই প্রশ্ন 2 বছর আসে না, ঠিক আছে। তাই এটাই আমাদের 5 মার্কসের আমাদের কোয়েশ্চেন আসার চান্সেস কিন্তু কম। বাট ওর ধাপগুলো থেকে আমাদের তাহলে এসে কিউ আসতে পারে, 3 মার্কসের বা 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, বলতে পারে সোরাস কি, ঠিক আছে, বলতে পারে রেণুধর উদ্ভিদ কিরকম, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড, এরকম প্রশ্ন আসতে পারে। তাই আমাদেরকে কিন্তু ধাপগুলো পড়তে হবে। ওই জন্য আমি এই বছর কিন্তু কি করেছি, জনুক্রম থেকে কিন্তু প্রত্যেকটা ধাপের আলাদা করে নোটস করিয়ে দিয়েছি, এবং যত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে তত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি। আমার যে থার্ড লেকচার আছে জন্মের, সেখানে 20টা মাত্র প্রশ্ন করানো আছে, ওই 20টা প্রশ্ন দেখে যাও, এমসিকিউ কিন্তু ওর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে যদি জনুক্রমের মধ্যে থেকে আসে, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। বলতে পারে ফার্ন উদ্ভিদকেই কেন আমি জনুক্রম ব্যাখ্যা করার জন্য আদর্শ হিসেবে গণ্য করলাম, এরকম প্রশ্ন আসতে পারে, এটারও অ্যান্সার করা রয়েছে। তারপর দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায়, এটাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, এবং এটা কিন্তু আমি বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট। তাই আমার কাছে যারা পড়েছো বা যারা অন্য কোথাও থেকে পড়েছো, তারা এইটার উত্তরও কিন্তু কমেন্ট বক্সে বলবে, আমি রিপ্লাই করবো যে ঠিক হয়েছে না ভুল হয়েছে, ঠিক আছে। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার কিন্তু আসার মতো, ঠিক আছে। এক তো এইটা বললাম, আর একটা কি বললাম, ওই এককের প্রশ্নগুলো, আর একটা কি বলেছিলাম, আরেকটা বলেছিলাম এই সংশ্লেষ পদ্ধতিতে জনন সম্পন্ন করে গিয়ে, ঠিক আছে। এই তিনটে উত্তর কিন্তু আমাকে দেবে। এককের উত্তরটা তো আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো স্কুলের প্রশ্ন, তাই তো। তো প্রত্যেকটা স্কুলে প্রত্যেক টিচার থাকবে, প্রত্যেক টিচারের অ্যানালাইসিস আলাদা, তারা হয়তো অন্য আলাদা আলাদা বই ফলো করে, কেউ হয়তো ছায়ার বই ফলো করে, কেউ হয়তো সাঁতরার বই ফলো করে, কেউ হয়তো প্রান্তিকের বই ফলো করে, কেউ হয়তো অন্যান্য এক্সট্রা ডিটেলসের বেশ কিছু বই ফলো করে। যেরকম আমি নিজে, আমার কাছে এনসিইআরটিস রয়েছে, আমার কাছে পিয়ারসন রয়েছে, আমার কাছে সাঁতরা প্রকাশনী রয়েছে, আমার কাছে ছায়া রয়েছে, আমার কাছে প্রান্তিক রয়েছে। তো আমি এই কয়েকটা বই মোটামুটি ঘাটাঘাটি করি, ঠিক আছে। তাছাড়া সহায়িকা রয়েছে বেশ কিছু। তো সেখান থেকে আমি এক রকমের প্রশ্ন সেট তৈরি করব, অন্য কোনো টিচার অন্য এক রকমের প্রশ্ন সেট তৈরি করবে। তাই বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের আলাদা হবে। কখনোই আমি বলতে পারি না যে আমি এই কটা প্রশ্ন করে দিলাম, এই কটা প্রশ্ন কিন্তু 100টার 100টা স্কুলেই আসতে পারবে, ঠিক আছে।
সব রকম কিন্তু প্রশ্ন, একটা না একটা প্রশ্ন এমসিকিউ এসিকিউতে কিন্তু ঘুরে যেতে পারে, ঠিক আছে? কারণ আলাদা আলাদা প্রত্যেকের রেফারেন্সেস থাকবে, তাদের এক্সপিরিয়েন্স আলাদা আলাদা থাকবে। তাই তার জন্য তোমরা যাতে সেফ থাকো, যাতে তোমাদের একটা এমসিকিউ একটা এসিকিউ বাইরে থেকে না আসতে পারে, তার জন্য আমি তোমাদেরকে আর 5টা বোনাস প্রশ্ন বলছি, যেটা তোমাদের আগের 10টা প্রশ্ন যদি রেডি হয়ে যায় তাহলে তোমরা একবার দেখে যাও, কারণ বাই চান্স যদি বাইরে থেকে প্রশ্ন আসে তাহলে এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে, তারই কিন্তু সব থেকে বেশি চান্সেস রয়েছে। কি কি প্রশ্ন সেগুলো বলছে? প্রথমে হচ্ছে বিভিন্ন প্রকার যৌন জনন পদ্ধতি কিন্তু ব্যাখ্যা করো। দেখো এগুলো কিন্তু আমাদের অতটা ডিটেলসে নেই বইতে, কোথাও কোথাও জাস্ট নামটা উল্লেখ করা আছে, উগ্যামি, অ্যানাইসোগামি, আইসোগামি, এই নামগুলো জাস্ট উল্লেখ করা রয়েছে, ঠিক আছে? সংশ্লেষ পদ্ধতিটাও কিন্তু আমাদের শুধুমাত্র তার উদাহরণ দেওয়া আছে, সংশ্লেষ পদ্ধতি কি সেটা কিন্তু আমাদেরকে এক্সপ্লেন করা নেই, ঠিক আছে? তাই এই জিনিসগুলো কিন্তু আসার চান্সেস কম, বাট কোনো স্কুলে হয়তো দিয়ে দিল, তখন তো আমাদেরকে অ্যান্সার করতে হবে, নাহলে সেটা আমাদের বাইরে চলে যাবে। তো সেই জন্য আমি এটা বলে দিলাম যে তোমরা চাইলে একটু দেখে যেতে পারো, যদি তোমাদের টাইম থাকে হাতে তাহলে তোমরা দেখে যাবে, ঠিক আছে? তারপর বলছে পার্থেনোজেনেসিস পদ্ধতি কি। এখানে কিন্তু এই পদ্ধতি কি তার থেকেও বেশি আমাদের উদাহরণ হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো উদাহরণটা কিন্তু এখান থেকে ভালো করে পড়বে, যেটা হচ্ছে আমাদের কি পুরুষ মৌমাছি বা ড্রোন। যদি তোমাদের টিচার তোমাদের সাঁতরার বইয়ের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করে, তো এই প্রশ্নটা করতে পারে, কারণ এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস সিলেবাসে আমাদের রায়নমাটির যদি তোমরা দেখতে যাও যে ভলিউম 2 সলভ করতে, ওখানে কিন্তু ভরে ভরে এই প্রশ্নটা আসে, ঠিক আছে? মানে পুরোনো বছরে আসতো, 2015, 2014 এই সালগুলোতে আসতো, ঠিক আছে? তাই এটা কিন্তু বাই চান্স দিয়ে দিতে পারে, ঠিক আছে? এর উত্তর তোমরা মনে রাখবে যে উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো পুরুষ মৌমাছি বা ড্রোন, ঠিক আছে? ডয়রোফল আয়কর ন, ঠিক আছে? তারপর বলছে যৌন জনন অযৌন জননের সুবিধা অসুবিধা, ঠিক আছে? দেখো সুবিধা অসুবিধা জেনারেলি আমাদেরকে দেয় না পরীক্ষায় লিখতে, তবে চলে আসার কিন্তু একটা চান্সেস রয়েছে, একদম ইজি, জাস্ট একবার করে নেবে। যৌন জননের যে সুবিধাগুলো আছে ওগুলোই দেখবে, আমাদের অযৌন জননের অসুবিধা বেশিরভাগ পয়েন্ট আবার একই রকম, কিন্তু ভাইস ভার্সা তোমরা ম্যাচিং পেয়ে যাবে, ঠিক আছে? তাই খুব একটা কিন্তু এটা কঠিন জিনিস না, একবার চাইলে দেখে যাও, ঠিক আছে? তারপর বলছে অস্থানিক মুকুল বুলবুলের সংজ্ঞা দাও। সংজ্ঞার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? তাদের এক্সাম্পল, ঠিক আছে? এর সাহায্যে জনন সম্পূর্ণ করে এমন উদ্ভিদের উদাহরণ দাও। তাই এখান থেকে কিন্তু উদাহরণ কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে? তারপর বলছে মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতিগুলো লেখো। পদ্ধতি আর ধাপ রেখচিত্রের মাধ্যমে দেখো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি আমাকে পদ্ধতি লিখতে বলে 2 মার্কস বা 3 মার্কস দেয়, তাহলে কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হবে, যেটা আমি আমার যে নোটস আছে নোটসে কিন্তু দিয়েছি আলাদা করে। আমার নোটসে প্রথমে তোমাদের ধাপও দেওয়া আছে, ধাপ শব্দচিত্রের মাধ্যমে কিভাবে লিখতে হবে জাস্ট ছক করে করে ছক করে করে লিখতে হবে, মানে এরকম ভাবে তুমি প্রথমে একটা প্রথম ধাপ লিখবে, তারপর দ্বিতীয় ধাপ লিখবে, প্রথমে আমি আমি এক্সপ্লেন নির্বাচন এরকম ভাবে একটা একটা করে আমি লিখবো, ঠিক আছে? তারপর ক্যালাস গঠন, তারপর এরকম ভাবে পরপর লিখবো, জাস্ট এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে একটা একটা শব্দ করে করে আমাকে লিখতে হবে। এটাকে বলা হয় শব্দচিত্র বা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করানো, ঠিক আছে? এবং যদি আমাকে বলে পদ্ধতি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আমাকে পদ্ধতি ব্যাখ্যা করতে হবে, যে নির্দিষ্ট একটা আমাদের উদ্ভিদের থেকে নির্দিষ্ট কোনো কোষ কলা এরকম কাউকে আমি কেটে নিয়ে আসলাম, তাকে আমি বললাম যে এটা হচ্ছে আমার কাছে এক্সপ্ল্যান্ট, তারপর তাকে আমি কলাকর্ষণ দ্রবণের মধ্যে নিলাম, তারপর তাকে বড় করছি, ঠিক আছে? এরকম ভাবে এই যে আমি কাজগুলো বলছি এইগুলো হচ্ছে আমাদের পদ্ধতি নির্ণয়, ঠিক আছে? তো দুটো নোটসই আমার কাছে দেওয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তোমরা কোথা থেকে পড়বে? আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে স্কাইনোভা, ঠিক আছে? তো এখানে তোমরা যদি যাও তাহলে এর যে প্লেলিস্ট সেকশন আছে না, প্লেলিস্ট সেকশনে যেই যাবে তোমরা, তাহলে দেখতে পাবে যে এখানে জননের একটা প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে? এই প্লেলিস্টে তোমরা যদি ঢোকো তাহলে মাত্র 3টা ভিডিও পাবে, ওই 3টে ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের জনন পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? টাইম স্ট্যাম্প দেওয়া আছে, তোমাদের যদি পার্টিকুলার কোনো কনসেপ্টেও ডাউট থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। তাছাড়া তোমরা যাবে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের ডেসক্রিপশনে, দেখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি পাবে, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা লেকচার ওয়াইজ ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শীট পাও, আর সেখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এসএকিউ বড় প্রশ্নের কিন্তু তোমাদেরকে সাজেশন অলরেডি দেওয়া থাকে, ঠিক আছে? যেগুলো তোমরা কিন্তু সাজেশন হিসেবে ইউটিলাইজ করতে পারো। এবং কেবল এখানে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে না, তার পাশাপাশি কিন্তু আমরা অ্যান্সারও প্রোভাইড করে দিই। তাই তোমাদের কিন্তু এটা তোমরা একটা রেফারেন্স বুক হিসেবেও ইউজ করতে পারো, ঠিক আছে? তোমরা একদম বছর শেষে গিয়ে যখন একটা সাজেশন বই কেনো বা একটা প্রশ্নবিচিত্র সলভ করতে বসো, তখন কিন্তু সীমিত সংখ্যক কিছু প্রশ্ন পাও এবং সেইটারই কিছু উত্তর দেওয়া থাকে, কিছু ক্ষেত্রে উত্তর দেওয়া থাকে না, ঠিক আছে? বাট এই যে কম্পাইলেশনগুলো তুমি যদি আমার ডিপিকিউ এর করতে থাকো, তাহলে দেখবে ওই বইয়ের থেকে কিন্তু আরো বেটার কন্টেন্ট তোমরা বছরের শুরু থেকে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? যেটা কিন্তু তোমাদের জন্য আটমোস্ট বেনিফিশিয়াল হতে চলেছে, ঠিক আছে? তাই এই জিনিসগুলোকে কিন্তু একটু ফলো করো, তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো হবে, ঠিক আছে? এখন এই যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, টেস্ট ইভ্যালুয়েশন, এগুলো কিন্তু আমাদের টেস্টিং এর জন্য, যেখানে আমরা বুঝতে পারছি যে আমরা যে পড়াশোনাটা করছি সেগুলো কি আমাদের ভালো ট্র্যাকে রয়েছে, আমাদের নাম্বার কতটা উঠছে, যে জিনিসগুলো আমি পড়ছি সেগুলোকে আমি খাতায় গুছিয়ে লিখতে পারছি তো, তাই তো? তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আমরা নিজেরা টেস্টিং করছি। তার পাশাপাশি আমরা যদি বাড়িতে এরকম ডেইলি প্র্যাকটিস কোশ্চেন শিটগুলোকে ফলো করি এবং এই জিনিসগুলোকে কিন্তু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট আসতে বাধ্য, ঠিক আছে? তাই এই জিনিসগুলোকে একটু ফলো করো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে। তো দেখা হবে এরকমই অন্য কোনো সাজেশন ভিডিওতে বা আমাদের কোনো ডিটেল লেকচার সিরিজে। তোমাদের ডিটেল লেকচার সিরিজ একটু ডিলে হয়ে গেছে, তো ট্রাই করছি যত তাড়াতাড়ি পসিবল আবার রিজিউম করার, আর সাজেশন ভিডিও আসতে থাকবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।